বেলুচিস্তান দক্ষিণ এশিয়ার একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল, যা পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় 44% জুড়ে বিস্তৃত। তবে বিশাল এই অঞ্চলের জনসংখ্যা তুলনামূলকভাবে কম এবং দীর্ঘদিন ধরেই এটি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের কেন্দ্র হিসেবে পরিচিত। স্বাধীনতার পর থেকেই পাকিস্তানের সঙ্গে বেলুচ জাতিগোষ্ঠীর সঙ্গে উত্তেজনাপূর্ণ, যা বরাবর বিদ্রোহ, সামরিক দমনপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সাম্প্রতিক সময়ে বেলুচিস্তানের স্বাধীনতা প্রশ্নটি আবারও সামনে এসেছে, বিশেষ করে ভারতের ভূমিকা নিয়ে বিতর্ক বাড়ছে। পাকিস্তান বরাবরই অভিযোগ করে আসছে যে ভারত গোপনে বেলুচ বিচ্ছিন্নতাবাদীদের মদদ দিচ্ছে, যদিও ভারত সরকার বরাবরই এই অভিযোগ অস্বীকার করছে। কিন্তু বেলুচিস্তান আদতে কিভাবে পাকিস্তানের অংশ হলো, পাকিস্তানের সঙ্গে তাদের সম্পর্ক কেন এতটা বৈরী, ভারতের ভূমিকা আসলে কতটা গভীর এবং বাস্তবিক অর্থেই কি বেলুচিস্তান স্বাধীন হতে পারবে, এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়, যেখানে লুকিয়ে আছে সাম্রাজ্যবাদ, জোরপূর্বক দখল এবং স্বাধীনতার জন্য বেলুচ জনগোষ্ঠীর শতাব্দী প্রাচীন সংগ্রামের কাহিনী। তো চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বেলুচিস্তান ছিল একটি স্বতন্ত্র অঞ্চল, যা ঐতিহাসিকভাবে বিভিন্ন সময় স্বাধীন রাজ্য এবং ব্রিটিশ শাসনের অধীনে ছিল। 1839 সালে ব্রিটিশরা বেলুচিস্তানের বেশিরভাগ এলাকা দখল করে এবং এটিকে খান এতেয়ফ কালাত নামে একটি আধা স্বাধীন রাজ্য হিসেবে গড়ে তোলে। তবে ব্রিটিশরা এই অঞ্চলকে তাদের সাম্রাজ্যের কৌশলগত স্বার্থে ব্যবহার করত এবং 1947 সালে ভারতের বিভক্তির সময় বেলুচিস্তানকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেয়। 1947 সালের 11 আগস্ট ব্রিটিশরা বেলুচিস্তানকে স্বাধীন ঘোষণা করে এবং সে সময় খান অফ কালাত বেলুচিস্তানের শাসক, যিনি বেলুচিস্তানের শাসক, স্বাধীনতার পক্ষে ছিলেন। কিন্তু পাকিস্তান নতুন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর তারা বেলুচিস্তানকে নিজেদের অংশ হিসেবে দাবি করে। প্রথমে আলোচনার মাধ্যমে একীভূত করার চেষ্টা করা হয়, কিন্তু বেলুচিস্তানের শাসক ও জনগণ পাকিস্তানে যোগ দিতে রাজি হয়নি। এরপর 1948 সালের 26 মার্চ পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তানে অভিযান চালিয়ে একে জোরপূর্বক দখল করে নেয় এবং পাকিস্তানের অন্তর্ভুক্ত করে। এই ঘটনা বেলুচ জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে এবং স্বাধীনতার দাবিতে বারবার বিদ্রোহের জন্ম দেয়। আজও বেলুচিস্তান পাকিস্তানের অন্যতম অস্থির ও সামরিক অনিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে রয়ে গেছে। তাদের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ও স্বাধীনতার লড়াই এখনো চলছে, যা এই অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতাকে আরো বাড়িয়ে তুলছে। 1948 সালে পাকিস্তান বেলুচিস্তানকে জোরপূর্বক দখল করার পর থেকেই এই অঞ্চল স্বাধীনতার জন্য আন্দোলন শুরু করেছে। বেলুচ জনগণ পাকিস্তানের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করে 1948 সালেই, যখন খান অফ কালাত পাকিস্তানের যোগদান বিরুদ্ধে অবস্থান নেন। কিন্তু পাকিস্তানি সেনাবাহিনী কঠোর দমন নীতির ফলে সেই বিদ্রোহ দমন করা হয়। এরপর 1958, 1973, 2004 এবং 2017 সালে নতুন করে বিদ্রোহ শুরু হয়, যা প্রতিবারই পাকিস্তানি বাহিনীর দ্বারা নিষ্ঠুরভাবে দমন করা হয়েছে। বেলুচিস্তান পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হলেও এখানকার জনগণ সবচেয়ে অবহেলিত। এখানে রয়েছে প্রচুর প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে গ্যাস, তেল, কয়লা, তামা এবং স্বর্ণ। কিন্তু বেলুচ জনগণ অভিযোগ করে যে পাকিস্তান সরকার এই সম্পদ লুট করে এবং তাদের জন্য কোনো উন্নয়নমূলক কাজ করে না, বরং বেলুচিস্তানকে দমন করার জন্য পাকিস্তানি সেনা মোতায়েন করে রাখা হয়েছে, যাদের বিরুদ্ধে অপহরণ, গুম, বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। 1973 সালে প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর আমলে বেলুচিস্তানের সবচেয়ে বড় বিদ্রোহ শুরু হয়, যেখানে হাজার হাজার বেলুচ যোদ্ধা অংশ নেয়। পাকিস্তান সেনাবাহিনী যুদ্ধ বিমান এবং ভারী অস্ত্র ব্যবহার করে বিদ্রোহ দমন করে এবং হাজার হাজার মানুষ নিহত হয়। পরবর্তী সময়ে পারভেজ মোশাররফের শাসনামলে 2006 সালে বেলুচ নেতা নবাব আকবর বুগদিকে হত্যা করা হয়, যা স্বাধীনতাকামী আন্দোলনকে আরো বেগবান করে। বর্তমানে বেলুচিস্তান লিবারেশন আর্মি, বেলুচ রিপাবলিক আর্মি এবং অন্যান্য স্বাধীনতাকামী গোষ্ঠী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। পাকিস্তান সরকার এসব গোষ্ঠীকে সন্ত্রাসী ঘোষণা করলেও বেলুচ জনগণ তাদের স্বাধীনতার সৈনিক হিসেবে দেখে। পাকিস্তান সরকারের দমন নীতির কারণে হাজার হাজার বেলুচ শরণার্থী হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হচ্ছে, ফলে আন্তর্জাতিক মহলে বেলুচিস্তানের স্বাধীনতা ইস্যুটি ক্রমেই গুরুত্ব পাচ্ছে। বেলুচিস্তানের স্বাধীনতা আন্দোলনে ভারতের ভূমিকা নিয়ে নানা বিতর্ক রয়েছে। পাকিস্তান বরাবরই দাবি করে আসছে যে ভারত গোপনে বেলুচ বিদ্রোহীদের সহায়তা দিচ্ছে, যদিও ভারত কখনো তা সরাসরি স্বীকার করেনি। তবে 2016 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসের ভাষণে বেলুচিস্তানের পরিস্থিতি নিয়ে কথা বললে বিষয়টি আরো আন্তর্জাতিক মনোযোগ
মনোযোগ আকর্ষণ করে। ভারতের মিডিয়া ও কূটনৈতিক মহলে বেলুচিস্তানের স্বাধীনতার পক্ষে জনমত গড়ে উঠেছে, যা পাকিস্তানের জন্য নতুন উদ্যোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বেলুচিস্তান ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানেই চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি প্রকল্পের কেন্দ্রবিন্দু, যেখানে গাদার বন্দর অবস্থিত। চীন এখানে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে এবং পাকিস্তানের সঙ্গে মিলে এই অঞ্চলটি নিজেদের স্বার্থে ব্যবহার করছে। কিন্তু বেলুচ বিদ্রোহীরা সিপিইসি কে তাদের সম্পদ লুণ্ঠনের হাতিয়ার হিসেবে দেখে এবং এখানে নিয়মিতভাবে চীনা প্রকল্পের উপর হামলা চালায়। অন্যদিকে পশ্চিমা দেশগুলো এবং মানবাধিকার সংগঠনগুলো বেলুচিস্তানে পাকিস্তানি বাহিনীর নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেও এখনো তারা স্বাধীনতার পক্ষে সরাসরি সমর্থন দেয়নি। তবে বেলুচিস্তান যদি আরো আন্তর্জাতিক সমর্থন পায় এবং ভারতের মতো দেশগুলোর সহযোগিতা নিশ্চিত করতে পারে, তাহলে ভবিষ্যতে পাকিস্তানের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়াতে পারে। বর্তমানে বেলুচিস্তানের স্বাধীনতা সংগ্রাম ক্রমেই তীব্র হচ্ছে, কিন্তু পাকিস্তান এই অঞ্চলটিকে ছাড়তে চাইবে না। ফলে বেলুচিস্তানের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এটি কি সত্যি স্বাধীন হবে, নাকি পাকিস্তানের দমন নীতির কারণে তাদের এই স্বপ্ন অধারাই থেকে যাবে, সেটি এখনো দেখার বিষয়। অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন পাকিস্তানের সামরিক শক্তি এবং আন্তর্জাতিক কূটনীতি বেলুচিস্তানের স্বাধীনতার পথ কঠিন করে তুলেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসি এবং গাদর বন্দর প্রকল্প বেলুচিস্তানকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ করে তুলেছে, যা পাকিস্তান কখনোই হাতছাড়া করতে চাইবে না। তবে আন্তর্জাতিক মহলের সমর্থন এবং আঞ্চলিক রাজনীতির পরিবর্তন বেলুচিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এই সংগ্রাম কি স্বাধীনতার দিকে এগিয়ে যাবে, নাকি এটি শুধুই অধরা স্বপ্ন হয়ে থাকবে? যদি কোনো অঞ্চল স্বায়ত্তশাসন বা স্বাধীনতার জন্য প্রচেষ্টা চালায়, তবে তারা প্রথমত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহানুভূতি ও সমর্থন অর্জনের চেষ্টা করতে পারে। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠানের কাছে আবেদন জানিয়ে বৈশ্বিক চাপ সৃষ্টি করতে পারে। রাজনৈতিক ও গণতান্ত্রিক আন্দোলনও একটি গুরুত্বপূর্ণ উপায়, যেখানে রাজনৈতিক দল বা গোষ্ঠীগুলো সাংবিধানিক কাঠামোর মধ্যে একটি স্বাধীনতার দাবি উত্থাপন করতে পারে। গণভোট, শান্তিপূর্ণ বিক্ষোভ এবং গণ আন্দোলনের মাধ্যমে জনগণের মতামত তুলে ধরা যেতে পারে। গণমাধ্যম ও প্রচার মাধ্যমের সঠিক ব্যবহার আন্দোলনকে আরও কার্যকর করে তুলতে পারে। স্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে নিজেদের সমস্যাগুলো তুলে ধরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জনমত গঠন করা যেতে পারে, যা আন্তর্জাতিক সমর্থন পাওয়ার ক্ষেত্রে সহায়ক হতে পারে। আইনি লড়াইয়ের মাধ্যমেও স্বাধীনতার দাবি প্রতিষ্ঠা করা সম্ভব। আন্তর্জাতিক আদালতে বা নিজ দেশের সংবিধান আদালতে মামলা দায়ের করে আইনগত স্বীকৃতি আদায়ের চেষ্টা করা যেতে পারে, যা দীর্ঘমেয়াদে শক্তিশালী ভিত্তি তৈরি করতে পারবে। অর্থনৈতিক ও সামাজিক আন্দোলন একটি কার্যকর কৌশল হতে পারে, যেখানে অর্থনৈতিক অবরোধ, ধর্মঘট, অসহযোগ আন্দোলন বা অন্যান্য শান্তিপূর্ণ প্রতিরোধের মাধ্যমে সরকার বা শাসক গোষ্ঠীর উপর চাপ সৃষ্টি করা হয়। তবে যে কোনো আন্দোলন শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে পরিচালিত হয় সবচেয়ে কার্যকর, কারণ সহিংসতা দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলে এবং আন্তর্জাতিক সমর্থন হারানোর ঝুঁকি বাড়িয়ে তোলে।